রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আমার খুবই প্রিয় কথা সাহিত্যিক, আপনাদেরও নিশ্চয়ই অনেকের প্রিয় কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামাল রয়েছেন। তার নতুন বই রূপনারায়ণের কুলে আমার হাতে। কামাল ভাই কেমন আছেন? ভালো আছি এই মুহূর্তে। কামাল ভাই, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জীবন, মানে রবি ঠাকুরের কাছ থেকে কেন এই ধার করলেন, কি আছে এই বই? পড়লাম কারণ হচ্ছে ওই কবিতার মধ্যেই ব্যাপারটা আছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জীবন সত্য নয়, স্বপ্ন নয়, স্বপ্ন জানিলাম এই জীবন স্বপ্ন নয়। তো এটার মধ্যেই আছে ব্যাপারটা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, হ্যাঁ, বেদনায় বেদনায়। এক্স্যাক্টলি, এই যে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় যা চেনা যায়, আপনারা চেনা গেলে মানে হচ্ছে এমন কিছু চেনা যায় যা আমাদের চোখের আড়ালে থাকে, অর্থাৎ আমাদের চারপাশেই থাকে কিন্তু চোখের আড়ালে থাকে। তো এইরকম অনেকগুলো চরিত্র নিয়ে এই গল্পগ্রন্থ। আমি বলবো খানিকটা মরমী ধারার গল্প, বেশ কয়েকটা গল্প খানিকটা মরমী ধারার গল্প। আমাদের মরমী চিন্তকরা যেভাবে চিন্তা করেন তার খানিকটা ছাপ এই সমস্ত গল্পের মধ্যে আছে, সেই জন্যই নামটা। কিন্তু অনেক মৃত্যু গল্পগুলাতে, শিরোনাম পরে আমি বুঝলাম। হ্যাঁ, মৃত্যু থাকবেই, কারণ হচ্ছে যেখানে ওই যে আঘাতে আঘাতে যে চেনার যে বিষয়টা, সবচেয়ে বড় আঘাত হচ্ছে আপনজনের মৃত্যু। হ্যাঁ, মৃত্যুর অভিজ্ঞতার ভিতর দিয়ে যে না যায়, নিজের মৃত্যুর কথা বলছি না, অর্থাৎ অন্যের মৃত্যু যে না দেখে, আপনজন স্বজন এদের মৃত্যু যারা না দেখে, তারা আসলে বুঝতে পারে না যে আঘাত কত তীব্র হতে পারে। তো ওই চরিত্রগুলো সেই আঘাতের মধ্যে দিয়ে তারপরে এমন একটা জগতের সন্ধান পায় যে জগতের সন্ধান আমরা সচরাচর পাই না। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছিল। রবীন্দ্রনাথ তার অনেক সন্তান হারিয়েছেন, তার স্ত্রীকে হারিয়েছেন, তার অজস্র মৃত্যু চিহ্নিত জীবন আমি বলি রবীন্দ্রনাথের জীবনকে। এবং তার ফলে যেটা হয়েছে, রবীন্দ্রনাথ যা দেখতে পেতেন আমরা খালি চোখে তা দেখতে পাই না, কারণ তার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়েছিল। প্রকৃতি একটা বন্ধ দরজা আছে, দরজাটা খুলে গিয়েছিল। ওই আঘাতের পরে তাকে উপহার হিসেবে দরজা খুলে দেওয়া হয়েছে। দেখো এই জগৎ অন্যরকম। এই জগৎ নিশ্চয়ই অন্যরকম। এই অন্যরকম জগতের গল্প আহমদ মোস্তফা কামাল লিখেছেন রূপনারায়ণের কুলে শিরোনামে। এটি কথা প্রকাশ করেছে। এছাড়াও কথা প্রকাশের যেই উপন্যাস সংগ্রহ এক কামাল ভাইয়ের, তার 8টা উপন্যাসের 3টা ওখানে, না? কি কি উপন্যাস ওখানে আছে কামাল ভাই? ওখানে আছে আমার প্রথম 3টা উপন্যাস। আগন্তুক হচ্ছে আমার প্রথম উপন্যাস, দ্বিতীয় উপন্যাস হচ্ছে অন্ধ জাদুকর, আর তৃতীয় উপন্যাস হলো কান্না পর্ব। এই 3টা উপন্যাস নিয়ে প্রথম খণ্ডটা বেরোচ্ছে। আপনি কবে ভাবলেন প্রথম কথা সাহিত্যই আপনার বিচরণ ক্ষেত্র হবে, কথা সাহিত্যই লিখবেন, কথা সাহিত্যই হবে আপনার একলার সাধনার পথ? আমি গল্প লিখতে শুরু করেছিলাম ছোটবেলাতেই, স্কুলে থাকতে, কিন্তু তখনও কথা সাহিত্য বিষয়টা আমি বুঝি না, কিংবা গল্প কীভাবে লিখতে হয় বুঝি না। প্রচুর পড়ি, গল্পের বই, উপন্যাসের বই প্রচুর পড়ি, কিন্তু এগুলি বুঝি না যে কীভাবে লিখতে হয়। কিন্তু আমি আপন মনে নিজের খাতায়, আমার একজন শিক্ষকের উৎসাহে আসলে লিখে যেতাম, খাতায় লিখে যেতাম, তখন প্রকাশ করতাম না। তা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি তখন আসলে আমার এটা শুরু হয়, এই প্রকাশ শুরু হয়। বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখা দিতে শুরু করি, কিন্তু তার আগে আমার 5 বছরের এই লেখার যে ইয়েটা, মানে চর্চাটা, নিজের আপন মনে নিজের খাতায় লেখার যে চর্চাটা, সেটা ছিল। তা আমি যখন প্রকাশ শুরু করি 1990-91 সালের দিকে যখন প্রকাশ শুরু করি, তখন আমার কাছে ব্যাপারটা হয়ে দাঁড়ায় এরকম যে আমি আর কিছু জীবনে হতে পারি আর না পারি, আমি লিখে যাব। এবং গল্প লিখতে আমার ভালো লাগতো সবসময়। আমি গল্প দিয়েই শুরু করি। তার কিছুদিন পর অবশ্য আমি কয়েক বছর পর অবশ্য প্রবন্ধ শুরু করি, কিন্তু উপন্যাস লিখেছি আরও প্রায় 10 বছর পর, মানে প্রথম উপন্যাস ধরেছি। কিন্তু উপন্যাসও একটা আখ্যান, মানে একটা গল্পই, কিন্তু গল্প আমার সবসময় প্রিয় একটা মাধ্যম। হ্যাঁ, বলার জন্য গল্প প্রিয় একটা মাধ্যম। অতএব আমি বলবো যে এই 90-91 সালে আমি যখন লিখতে শুরু করলাম, পত্রপত্রিকায় প্রকাশ করা শুরু করলাম, তখনই আমার প্রথম এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যে আমি জীবনে লেখালেখি করতে চাই এবং গল্প লেখক হতে চাই। দারুণ, একদম পারফেক্টলি আমি উত্তরটা পেয়েছি। কিন্তু আমি একটু জানতে চাই যে আপনি আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে অনেক লিখেছেন, আপনি আমাদের শহীদুল জহিরকে নিয়ে লিখেছেন, আমাদের মাহমুদুল হককে নিয়ে লিখেছেন, আপনি আমাদের কথা সাহিত্যিকদের অনেককে নিয়ে অনেক লিখেছেন। বিশেষ করে আমি বলবো যে খুবই মানে কষ্টসাধ্য, কষ্ট করে লিখতে হয় যেসব প্রবন্ধ, সেগুলো আপনি লিখেছেন। কিন্তু আমি এই
সাক্ষাৎকারে একটু আলাদা করে জানতে চাই যে বিশেষত কার লেখা বা কাদের লেখা আপনাকে তুমুল অনুপ্রাণিত করে বলেছিল লেখক আমার লেখো? প্রথম লেখকের কথা যদি বলতে হয়, আমার প্রথম জীবনে প্রথম যে লেখক আমাকে পুরোপুরি অন্য পথে হাঁটতে সাহায্য করেছেন সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমি পড়ি স্কুলে পড়ার সময়। তার আগে আমি রূপকথার বইটি এগুলিতে মানে নিমজ্জিত হয়েছিলাম, হ্যাঁ, ছোটদের বই যেগুলি হয়। তো ওই পথের পাঁচালী যখন আমি পড়ি তখন দেখলাম যে আরে এই যে ছোটদের যে জগৎ, এর বাইরে তো এমন একটা জগতের দেখা আমি পেলাম যে, এবং সাহিত্যের এমন একটা রূপ রস গন্ধের দেখা পেলাম যে এটার সঙ্গে আমার আগে পরিচয় ঘটেনি। তো যে কারণে আমি ওই ধরনের বই পড়া শুরু করলাম, মানে এই বিভূতিভূষণের বই, তারপরে তারাশঙ্করের বই, তারপরে শরৎচন্দ্রের বই, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই। আস্তে আস্তে ক্লাসিকদের সঙ্গে আমার পরিচয় হলো, রবীন্দ্রনাথের বই। যে এই তাদের যে উপন্যাসগুলো, তাদের গল্পগুলো, এগুলির সঙ্গে আমার পরিচয় হওয়া শুরু করলো খুব অল্প বয়সে। সত্যি কথা বলতে কি, সমসাময়িক যে তখনকার যে কন্টেম্পোরারি রাইটার যারা ছিলেন, সমসাময়িক যেমন হুমায়ুন আহমেদ ছিলেন, তার সঙ্গে আমার পরিচয় হয়েছে পরে, পরিচয় হয়েছে এদের সঙ্গে আগে। তো এদের সঙ্গে করতে করতেই, এদের সঙ্গে যেতে যেতেই আমার কন্টেম্পোরারি রাইটারদের সঙ্গে পরিচয় হলো। হুমায়ুন আহমেদ কিংবা মনিরুল হাসান সাহেবের, কিংবা মনিরুল হাসান সাহেবের যেমন খুব স্ট্রং গল্পকার, হ্যাঁ, তারপরে হুমায়ুন আহমেদ খুব স্ট্রং গল্পকার, গল্প যেহেতু আমি ভালোবাসি, খুব উচ্চ মাপের গল্প তারা লেখেন। ইমরুল হক মিলন খুব উচ্চ মাপের গল্প লেখেন। এদের সঙ্গে পরিচয় হলো, হ্যাঁ, শেখর ইমতিয়াজ, সুশান্ত মজুমদার, এদের সঙ্গে পরিচয় হলো। তারপরে যে সেলিম বশির, এদের সঙ্গে পরিচয় হলো। কিন্তু যখন আমি মাহমুদুল হকের দেখা পেলাম, আখতারুজ্জামান ইলিয়াসের দেখা পেলাম, মানে তাদের লেখার সঙ্গে যখন পরিচয় ঘটলো, তখন আর একটা টার্নিং আসলো আমার জীবনে। আমার মনে হলো কি যে, মানে এই যে গল্প বলার যে প্রচলিত ঢং, তার চেয়ে এইটা খুব আলাদা, খুব অন্যরকম। এবং আমি খুবই মুগ্ধ হতাম। ইলিয়াসকে দিয়ে একভাবে হয়েছি, মাহমুদুল হককে দিয়ে আরেকভাবে হয়েছি। কোনো না কোনোভাবে এই সব লেখক মিলেই আমাকে তৈরি করেছে আমি বলবো। এবং যে কারণে আমি একটা বই লিখে আসলে আমার দুটো বই আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। একটা হচ্ছে বাংলা গল্পের উত্তরাধিকার, তার যে মূল প্রবন্ধটা সেইটাই 89 পৃষ্ঠা, বইয়ের একটা প্রবন্ধ 89 পৃষ্ঠা, আর পুরো বই হচ্ছে 350 পৃষ্ঠা। এইগুলি মানে আমার এই প্রশ্নের উত্তরে আসলে আমাদের দর্শকদের এই দুইটা জিনিসও পড়তে হবে। আর একটা হচ্ছে কতিপয় জ্যোতিচিহ্ন। হ্যাঁ, তো ওটা শুরুই হচ্ছে ওয়ালিউল্লাহকে দিয়ে। তো এই সম্মিলিতভাবে আমি মনে করি যে আমি হচ্ছে তাদের উত্তরাধিকার। আমি শুধুমাত্র আমার অযোগ্য হাতে তাদের মশালটা বহন করে নিয়ে যাচ্ছি। কি বিনয়! এনিওয়ে, আপনি নিজে তো আহমদ মোস্তফা কামালের 1 নম্বর পাঠক। আপনাকে যদি আপনার দুইটা বই নিয়ে নির্বাসনে যাইতে বলা হয়, কোন দুইটা বই নেবেন? একটা হচ্ছে আমার মুক্ত গদ্যের বই আছে, একদিন সবকিছু গল্প হয়ে যায়। একদিন সবকিছু এটাও গল্প বলি হয়ে যে মুক্ত গদ্য হিসেবে প্রথম বাংলা সাহিত্যে প্রথম বই এটা। মানে মুক্ত গদ্য এই শিরোনামে কেউ বই করতো না, এখন করে, কিন্তু ওইটা ছিল প্রথম বই। ওটা আমার খুব প্রিয় একটা বই আমার নিজের। এটা নেবেন আপনি? আর এটা নেব। আর উপন্যাসের মধ্যে দুইটার একটা নেব, হয় অন্ধজাদুকর নেব। আপনি তো দুইটার নাম বলে দিচ্ছেন, একটা বলতে হবে। অথবা জলের অক্ষরে লেখা নেব। আপনার উপন্যাসের করণ কৌশল নাকি আপনার উপর ভর করা গদ্যের গতি, কোনটি আসলে আপনার সমসাময়িক সতীর্থ, যেমন প্রশান্ত মৃধা, যেমন জাকির তালুকদার, যেমন ইমতিয়াজ শামীম, তাদের থেকে আপনাকে আলাদা করে বলে আপনি মনে করেন? আমাকে আলাদা করে কিনা সেটা তো আমার জন্য বোঝা একটু মুশকিল, কিন্তু আপনার সিগনেচার তো আছে। হ্যাঁ, আপনি না, সেটা আমার জন্য একটু বলা মুশকিল। কিন্তু আমার যে সমস্ত সিগনেচারের কথা আমার পাঠকরা বলে কিংবা তোমরা বলো, সেটা বোধহয় ভর করার ব্যাপারটাই থাকে। কারণ না, এই জন্যই আমি কিন্তু বলছি আপনার উপর ভর করা গদ্যের গতি। হ্যাঁ, ওটা ভর করাই। কারণ হচ্ছে আমি দেখেছি যে পরিকল্পনা নিয়ে আমি লিখতে বসি, সেই পরিকল্পনা যে সবসময় একই পথে এগোয় তা না। একই পথে না, সেই পরিকল্পনার পথে কি আপনি যান? না, এটা যাওয়াই যায় না। মানে কে যেন একটা মানে কিছু একটা ভর করা, তুমি যেটা ভর করছো। আমি এই ব্যাপারে যে বটু ভাই মাহমুদুল হকের একটা কথা আমি বলবো, যে নিজের লেখা পরে পড়তে গিয়ে মনে হয় যে লেখার সময় আমি অন্য কারো করতলে ছিলাম। হ্যাঁ, অচেনা লাগে। এবং শহীদুল জহির আমাকে একবার বলেছিলেন, আমি কিছুই জানি না যেটা কিভাবে লিখেছি, কারণ আমি নিজের মধ্যে ছিলাম না। ইলিয়াস ভাই একবার আমাকে বলেছিলেন
যে লেখার সময় আমার চরিত্রগুলো বাহাদুর হয়ে ওঠে, আমার কথা শুনে না। এরকম হয় আর কি। কিন্তু কামাল ভাই, এটা তো ধরেন কবিদের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, আপনারা তো খুবই সচেতন শয়তান কথা সাহিত্যিকরা, তো তাদের ক্ষেত্রে এটা কেন ঘটবে? এটা হয় কি, এটা কিন্তু দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যে যখন স্রষ্টা লিখছেন, কেউ যখন লিখছেন তখন আসলে তিনি কবি, হ্যাঁ, কিংবা তিনি কি মিউজিশিয়ান, হ্যাঁ, কিছু একটা যে ওই ভর করে যেটা। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বলছো সচেতন, কোন অর্থে জানো, যে একটা শব্দ একটা বাক্য কিভাবে লিখতে হবে, এটা তো খুব কঠিন কাজ, গদ্য লেখা। তো এইটা কখন হয়? এটা হচ্ছে লেখা শেষ হয়ে যাওয়ার পরে তিনি যখন সম্পাদনা করেন। তো সম্পাদক সত্তা একটা, আর তার যে স্রষ্টা কিংবা লেখক সত্তা এটা আলাদা, একদমই ওর সঙ্গে পরিচয় না। এই যে যিনি সম্পাদনা করছেন নিজের লেখা, তিনিও বুঝতে পারেন না, যে মনে পড়ে না যে ওইটা কিনে লিখছে, কি ব্যাপার, এটা লিখেছি কেন, এরকম হয় না একদম। কিন্তু এবং আমার সবসময় যেটা মনে হয়, এটা আমি সবসময় সব কথা সাহিত্যিকদের বলি, যে গদ্য লেখা, এবং কথা সাহিত্যিকদের আমি ঈর্ষা করি, গদ্য লেখা মানে খুবই কঠিন কাজ মনে হয় আমার কাছে। মানে আমি যৎসামান্য যা লেখার চেষ্টা করেছি তাতেও, এবং এটা মানে রীতিমতো মাটি কাটা শ্রমিকের কাজ। আহমদ মুস্তফা কামাল একটা উপন্যাস বা গল্প কয়বার সম্পাদনা করেন আসলে? আপনার সম্পাদনার প্রসেসটা কেমন? আগে অনেক করতাম, কিন্তু এখন মানে সম্পাদনা, এখন কি কনফিডেন্স বাড়ছে করেনি? মানে কি, লিখতে লিখতেই মানে ওটা মাথায় এসে যে এটা আমি আর লিখবো না বলে মোটামুটি ওইরকমই একটা সংযম তৈরি হয়েছে। মানে এটা ব্যাপারটা কি, যে লেখার সময় তো প্রচুর লিখতে ইচ্ছে করে, কিন্তু কোনটা এই গল্পটার সঙ্গে যাবে কোনটা যাবে না, এই সংযমটা তৈরি হওয়া আসলে দীর্ঘ চর্চার ব্যাপার। একদম এটা মানে আমার আগের জীবনে ছিল না, শুরুর জীবনে ছিল না, কিন্তু এখন মোটামুটি এই সংযমটা তৈরি হয়েছে। এখনো আমি করি, সম্পাদনা করি, একবার লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি একবার কিংবা দুইবার করি, কিন্তু আগে যেরকম অনেকবার করতাম এখন আর সেটা হয় না। এটা লাগে না। কেউ কেউ হয় হলো গিয়ে খুবই ভেতর থেকে তৈরি হওয়া আর্টিস্ট, তার হয়তো একটা ব্যাগের মধ্যে সে কাজটা করে ফেলে। আর কেউ কেউ হয় অসাধারণ শিল্পী, যেই শিল্পের সাথে আবার ক্রাফটের যোগ আছে। নিশ্চয়ই এই দীর্ঘ সময় ধরে লিখতে লিখতে এক ধরনের ব্যাপার তৈরি হয়েছে। আপনি প্রথম উপন্যাস লেখার সময় যে স্বপ্নের উপন্যাসটা লিখতে চেয়েছিলেন, সেটা কি এখনো লিখতে পেরেছেন? বা এটা কখনো কেউ লিখতে পারে না। এখানে আমি তো নাই, কেউ কখনো লিখতে পারে না। সৈয়দ হককে আমি জিজ্ঞেস করেছিলাম তার শেষ জীবনে গিয়ে, যে আপনি আপনার স্বপ্নের, তোমার এই প্রশ্নটা আমি পড়েছি, আমি যে না, লিখতে পারিনি, এটা কখনোই লিখতে পারে না। কিন্তু আমিও এখনো আমি বলবো যে আমি এখনো সেই পথের যাত্রী মাত্র, এবং পথ শেষ হলেই যে আমি লিখে উঠতে পারবো সেরকম মনে করি না। না, সেটা হইতেই পারে, কিন্তু ধরেন কাছাকাছিও কি যাওয়া যায়? না, কাছাকাছি যাওয়া যায়, হ্যাঁ, ধারে পাশে যে যাওয়া যায় না তা না। যেমন আমি ধীরে ধীরে, তুমি যে ক্রাফটম্যানশিপের কথা বলেছো, ওইটা আসলে কি, ওইটাও কিন্তু মানে ওটা যুক্ত করা, একটা হচ্ছে ভেতর থেকে হয়ে ওঠা, একটা হচ্ছে যুক্ত করা। এই যুক্ত করাটা সম্পাদনার সঙ্গে যুক্ত, কিন্তু সম্পাদক সত্ত্বে তখন কাজ করা যায়। এবং সেটা আসলে আমি বলবো লেখার সময় যতটা না হয় তার চেয়ে বেশি হয় হচ্ছে ওই সম্পাদনার সময়। আরেকটা ব্যাপার হলো যে এই ব্যাপারগুলো কখন আসে, যখন কেউ আঙ্গিক নিয়ে চিন্তা করে যে এই গল্পটা এইভাবে বলা, যেমন ধরো আমার প্রথম উপন্যাস আগন্তুক একভাবে বলা, একদম স্রোতের মতো আমাকে উড়ায় ভাষায় নিয়ে গেছে এই লেখা। কিন্তু অন্ধজাদুকর কিন্তু অনেক চিন্তা করে লেখা, এবং আমার ধারণা ছিল যে এই ফর্মটা বাংলা উপন্যাসে এই ফর্মটা আর নাই। আমি ভেবেছিলাম যে এই ফর্মটা কেউ গ্রহণ করবে না, কারণ ফিকশন এবং নন ফিকশনের সীমানা আমি ভেঙে দিতে চেয়েছিলাম। তখন বয়স অল্প ছিল, তো সাহস ছিল যে ভেঙে দেবো সব, কিসের ফিকশন কিসের। সাহস কমে গেছে, এখন তো কমে গেছে, এখন তো আমি আর করবো ওইটা করা যাবে না। আমাদের বন্ধু-বান্ধবের মতো আর দ্বিতীয় উপন্যাস আমি তো লিখিনি, ওই আঙ্গিকের উপন্যাস লিখিনি। আপনি তো আপনার পরে যারা লিখতে আসছে তাদেরকে ভয় পান, এখন আমি দেখতে পাই তাদেরকে আপনি সমীহ করে কথা বলেন। উপায় কি এখন তো স্বাভাবিক, বললাম না যে এখন সাহস কমে গেছে, এখন আমার সাহস কমে গেছে, এখন আর সেই, কিন্তু যার তুনে এত অস্ত্র আছে তার সাহস কমবে কেন? দেখো, ওই যে বললাম না যে ওই অল্প বয়সে ভাঙার অনেক সাহস থাকে, এখন হচ্ছে গড়ার ইচ্ছা। কামাল ভাই, আপনার কি লেখার কোনো রুটিন আছে? থাকলে সেটা কিরকম? মানে বাধ্য হয়ে রুটিন, কারণ কি কারণ হচ্ছে চাকরি বাকরি করতে গেলে মানে ওই রুটিন যদি কারো মেনটেন করতে হয়, তাহলে তার আর উপায় নাই যে লেখালেখির সময়টাকে শিফট করে রাতে নিয়ে আসা। আমার ইনফ্যাক্ট লেখালেখিটা রাতেই হয়। হ্যাঁ, ছুটির দিন অবশ্যই একটু আলাদা, ছুটির দিন আমি সকালেও বসি, কিন্তু লেখালেখিটা মূলত রাতে হয়, কারণ প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠেই আমাকে রেডি হয়ে যেতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে, ক্লাসে যেতে হচ্ছে, সারাদিন ওখানেই আছি, তো সন্ধ্যার পরে ফিরে আসি।
কিংবা সন্ধ্যায় ফিরে আসি, তারপরে রাতের বেলা আসলে লিখতে বসি। কামাল ভাই, একটা জিনিস যে আপনার একটা বড় ভূমিকা আমরা দেখেছি এই সর্বশেষ যে গণ অভ্যুত্থান হলো তার আগে, এবং সেটা আসলে আমি এটাকে খুব আলাদা করে ক্রেডিট দিতে চাই না, কারণ সবসময় আমরা জানি আপনি খুবই মানে উচিত কথা কইতে কাউরে ছাড়েন না, এবং সেই অর্থে আপনার চক্ষু লজ্জা টজ্জা নাই। আপনি আমার সামনেও আমার গালাগাল, এই যে আজকে গালাগাল করলেন এরকম আর কি। তো আমি যেটা বলতে চাই যে লেখকের যে দায়িত্ব, লেখকের যে সামাজিক দায়িত্ব, বা ধরেন লেখকের যে দায়িত্ব বোধের জায়গা, এগুলো নিয়ে আপনি প্রচুর প্রবন্ধও লেখেন। কিন্তু ধরেন স্বৈরাচার বিদায় করার পরে এখন যে সিচুয়েশন আপনি দেখতেছেন, এই সময় একাধিক লেখা আমি আপনার দেখছি, আমার চোখে পড়ছে, আপনি এখনকার অসঙ্গতি অসামঞ্জস্য নিয়েও কথা বলতেছেন, কিন্তু আপনার মতো অন্য কাউকে আমরা কথা বলতে দেখতেছি না, যাদেরও হয়তো বলা দরকার। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, লেখকের কাজ কিন্তু লেখা। আমার কোনো একটা সন্দেহ নেই। বই আছে, শিল্পীর দায় শিল্পীর একদম। শক্তি, এই নামে। আর শিল্পীর দায়টা কি, সেটা হচ্ছে শিল্প সৃষ্টি করা। এটা আমি একদম বিনা বাক্যবায়ে মানতে বলবো। এবং কেউ যদি শিল্প সৃষ্টি করেই মানে মানসম্পন্ন শিল্প সৃষ্টি করেই সন্তুষ্ট থাকে, তাকে থাকতে দেওয়া উচিত। আমি কোনো হস্তক্ষেপ করবো না। আর কে কথা বললো কি কথা বললো না সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলবো না। হ্যাঁ, বলাই বাহুল্য, যদি কেউ গণহত্যার পক্ষে অবস্থান নেয়, কেউ যদি ভয়াবহ দুর্নীতির পক্ষে অবস্থান নেয়, আমি তার সমালোচনা করব। কিন্তু এমনিতে আমি কাউকে চাপ দিতে চাই না। একটা ব্যাপার হচ্ছে যে তুমি যেটা বলেছো, সেটা হচ্ছে যে আমি মানে শিল্পী কিংবা লেখক, তার একটা বাংলাদেশের মতো দেশে যেখানে এত অসঙ্গতি, সেটা সামাজিক বলো, রাজনৈতিক বলো, রাষ্ট্রীয় বলো, এত অসঙ্গতি, সেখানে একেবারে বিশুদ্ধ শিল্প চর্চা করা খুব কঠিন। তাকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হয়। এটা কারণ হচ্ছে জনমানুষ চায় যে তার লেখকটি তার হয়ে কথা বলুক। আমি যে কথাটা বলতে পারছি না, আমার লেখকটি বলুক, এই কথাটা এটা তাদের ভেতরে আছে। এবং তারা একটা জিনিস খেয়াল করবে, লেখক যখন কথা বলেন তার যে ইম্প্যাক্ট, আর 1000 মানুষ কথা বললেও সেই ইম্প্যাক্ট হয় না। তুমি দেখেছো নিশ্চয়ই, আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি, তার ইম্প্যাক্ট কি ভয়াবহ, হাজার হাজার শেয়ার হয়েছে, এবং মানুষ সাংঘাতিক, ওইভাবেই সবকিছু উল্টে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে তারা অন্যরা ভেবেছে যে এই লেখকই আমার কণ্ঠস্বর। হ্যাঁ, এবং উনি আমার কথাটা বলছেন। লেখককে এটা ওন করতে হয়, তার মানুষকে ওন করতে হয়। দারুণ কামাল ভাই, আমি নিশ্চিত আমাদের জনমানুষ আপনাকে আরো বহুদিন ওন করবে, কিন্তু আমরা এটাও চাইবো যে আপনার এই বলিষ্ঠ কণ্ঠ আমাদের হয়ে কথা বলুক। কামাল ভাই, আমাদের সাহিত্যের যে রাজনীতি, দলাদলি, গোষ্ঠীবদ্ধতা, এইসবকে আসলে আপনি কিভাবে দেখেন? এসবের কারণে আপনি কোনো বঞ্চনার শিকার হয়েছেন বলে মনে করেন কিনা? মানে আমি এসবের মধ্যে নাই। আপনি বললে তো হবে না। গোষ্ঠীবদ্ধতা, দলাদলি, এগুলির মধ্যে আমি তো নাই। আমাকে কোনো গোষ্ঠীতে দেখো না, কোনো দলে দেখো না, কোন রকম কোনো সিন্ডিকেটে দেখো না, কোথাও তো আমি নাই। না, এই জন্য তো আপনি পুরস্কারও পান না। এবং না, ওটা বাদ দাও, পুরস্কার। কিন্তু আমি যেটা বলবো যে ক্ষতিগ্রস্ত কিংবা বঞ্চিত হয়েছে কিনা, আমি মনে করি না। কারণ হচ্ছে কি, আমি বললাম যে আমার পাঠকরা আমাকে খুব প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে। এই যে তুমি পুরস্কারের কথা তুললে না, প্রতি বছর আমি অজস্র পোস্ট দেখি যে এই লেখকটাকে এখন পর্যন্ত পুরস্কার দেওয়া হলো না, এরা কত বড় অথর্ব, তা আমার তো আর কথাই বলতে হয় না এটা নিয়ে। এটা আমার পাঠকরাই ভালোবাসে, শুধু পুরস্কার না, আমাকে আমার পাঠকরা এত ভালোবাসে, সেটা কারণ সম্ভবত এই যে তারা দেখে যে এই কোনো দলাদলিতে নাই, কোনো সিন্ডিকেট বাজিতে নেই, কোনো রকম কোনো কিছুতে নাই, শুধু লিখে যাচ্ছে এবং তার বলার কথাটি সে বলে যাচ্ছে। দারুণ। এবং সেই জন্য হয়তোবা আমি সেই পুরস্কারটা পেয়ে গেছি। কামাল ভাই, এই পুরস্কার তো আপনার চেয়ে বেশি খুব কম লোক পায়। এই যে একজন মানুষ মৃত্যুর আগে আপনাকে শেষ ফোন করে, তারপর ধরেন মানে আপনাকে যেই পরিমাণ প্রেমপত্র লেখে, কত নারীরা, যাই হোক, এই কথা এখানে বলা ঠিক হবে না। কামাল ভাই, আমার প্রশ্ন হলো, কোন ঘাসে ছিল দুঃখ কামাল ভাই, কোন ঘাসে ছিল প্রেম? কিভাবে এখনো প্রতিদিন প্রেমে পড়েন, তারপর কিভাবে ওঠেন? প্রেম বলতে তুমি কি যে বোঝাচ্ছ, এটা বোঝা মুশকিল। না, তাতে কি যায় আসে, আপনি তো বুঝছেন, আপনার প্রেম নিয়ে বলেন না। তুমি তো ঘাসের কথা বললে, তো আমি ওই যে তখনই আমি ওই নিসর্গের দিকে চলে যাই, হ্যাঁ, প্রকৃতির দিকে চলে যাই। যে হেমন্তের ঘাসে, মানে শিশির ভেজা ঘাসে সকালবেলা পা ভিজিয়ে হাঁটতে যে সুখ, এই সুখ একমাত্র প্রেমিকার ওষ্ঠে পাওয়া যায়, অন্য কোথাও না। আহা, কতজন আজ মেলায় এসেছে, কতজন আজ ওষ্ঠ মুছে যাবে ফিরে। কামাল ভাই, আপনি মানে অনেক প্রেম করেন,
কিন্তু ধরেন আমাদের জন্য মানে একটু কনসিডার করেন আর কি। আচ্ছা, মানে এটা না কি? না, আমি তো এখন মাঠ ছেড়ে দিয়েছি, এখন তো কই তোমাদেরই মাঠ ছাড়লেন? না, না, কই কি যেদিকেই তাকাই পদচ্ছাপ পড়ে আছে। না না, এখন তো তোমাদের মাঠ, তোমাদের জন্য মাঠ ছেড়ে দিয়ে চলে গেছি। না কারণ ভাই এই যে ধরেন প্রেমের কথাই যেহেতু আসলো, একজন মানুষের জীবনের সবচেয়ে বেশি চাওয়া বা অন্বিষ্ট নিশ্চয়ই প্রেম। তো প্রেম নিয়ে আপনি আপনার পাঠকদেরকে কি বলতে চান? প্রেম সুন্দর, কিন্তু প্রেম বেদনার। যে প্রেমে বেদনা নাই, সেই প্রেম প্রেম না। সাম্প্রতিক সময়ে বাংলা একাডেমির একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে খুবই দলীয় বিবেচনায় আসলে এই অভ্যুত্থানের পরেও অভ্যুত্থানের সরকারও দলীয় বিবেচনায় পুরস্কার দিয়েছে। এর মধ্যে এই যে আল মুজাহিদি একটা পুরস্কার পেয়েছেন পরশুদিনের ঘোষণায়, তিনি হলো জসিমউদ্দিন পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি। মানে দলীয় বিবেচনার বাইরে যাওয়ার জন্যই তো রক্ত দেয়া। তারপরও যে এই ব্যাপারগুলো ঘটছে, এটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন? না, আমি আমি এত ভালোভাবে দেখি না। আমি তো দেখেছো নিশ্চয়ই যে আমি এটা নিয়ে লিখেছি, ইন্টারভিউতে বলেছি যে সাহিত্য পুরস্কারের মান মান সম্পন্ন সাহিত্যেরই পুরস্কার হওয়া উচিত, দেওয়া উচিত। এবং ওই ধরনের দলীয় বিবেচনা তো আমরা আগে দেখেছি, প্রচুর দেখেছি। এখনো সেটা কন্টিনিউশন থাকা উচিত নয়। হ্যাঁ, এবং পুরস্কার যারা দেয় সেই জুরিদের তো আসলে নাম প্রকাশ করা উচিত যে কাদের পছন্দ। এই যে স্বচ্ছতাটা ব্যাপারটা, এই স্বচ্ছতাটা থাকা উচিত। আমি মনে করি কেন এই স্বচ্ছতাটা কেন তারা আনে না আমি জানি না, কিন্তু আমি তো দেখি যে মানে অন্যান্য যে বিভিন্ন রকম পুরস্কার আছে সেই সমস্ত জায়গাতে আমি দেখি যে জুরিদের নাম প্রকাশ করা হয়। একদমই সব জায়গায়। হ্যাঁ, কেন এখানে প্রকাশ করা হয় না এটা আমি বুঝতে পারি না। এটা প্রকাশ করলে সমস্যাটা কোথায়, মানে ভয়টা কোথায় আসে? না, ভয়টা হলো আমি যে আমার খালুকে দিয়েছি পুরস্কার, এটা তো বেরিয়ে যাবে, সেটা ভয়। সেই জন্য তো করা দরকার যেন খালেকে না দেওয়া হয়। রাইট রাইট, একদম। কারণ আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে এই আয়োজনটা শেষ করি, তারপরে র্যাপিড ফায়ার থাকে। সেটা হলো যে ধরেন আপনার কাছে একটা টাইম মেশিন আছে, আপনি যে কোনো সময় যেতে পারবেন। বিশ্ব সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছে তার থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় আপনি যেতে পারবেন। যে কোনো একজন লেখকের সময়ে আপনি যেতে পারবেন, তার সাথে আপনি একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময়ে গিয়ে কোন লেখকের সাথে কি বিষয়ে আড্ডা দেবেন? খুবই এত মানে বড় সঙ্গে সঙ্গে এত কয়েকজন লেখকের কথা মনে পড়েছে কিন্তু তুমি একজনের সাথে আড্ডা দিতে পারো। তা আমি তলস্তয়ের সঙ্গে আড্ডা দেবো। কি নিয়ে? তলস্তয়ের সঙ্গে আড্ডা দেব তার এত এত লেখার ক্ষমতা কিভাবে ছিল এটা বোঝার জন্য। মানে 90 খণ্ডের, তলস্তয় সমগ্র কিন্তু 90 খণ্ডের, এবং এত মাল্টি ডাইমেনশনাল রাইটার কেমনে হয় একজন মানুষ, এই বিষয় আমার কাটে না কখনো। তো এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, তার লেখালেখি নিয়ে কথা বলবো। গোর্কি যেমন তাকে দেখে খুব বিস্মিত হয়েছিলেন, বিস্ময়ের সঙ্গে লিখেছেন। তো আমি হয়তোবা ওই আড্ডার বিবরণটা লিখে যেতে পারলে আমি মনে করবো যে ওটাই আমার জীবনের শ্রেষ্ঠ লেখা। দারুণ দারুণ। কামাল ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা সাহিত্যিক আহমদ মুস্তফা কামালের সঙ্গে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। এই রাউন্ডে আমি কয়েকটা শব্দ, কয়েকটা নাম, কিছু বিষয়ের অবতারণা করব। সেগুলো শোনার পরে 3 সেকেন্ডের মধ্যে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। কথা সাহিত্যিক আহমদ মুস্তফা কামালের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথম 1 নম্বর শব্দ ওয়াসি আহমেদ। অত্যন্ত শক্তিশালী গল্পকার। 2 আখতারুজ্জামান ইলিয়াস। আমার প্রিয় লেখক। আকিমুন রহমান। তার মতো দুঃসাহসী লেখক আমি খুব কম দেখেছি। জাকির তালুকদার। আমার বন্ধু, প্রিয়জন এবং শক্তিমান লেখক। শহীদুল জহির। রহস্যময় লেখক। গল্পের শরীর। নারীর মতো। নারীর শরীর গল্পের মতো। প্রশান্ত মৃধা। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মোক্ষ লাভ করতে চাই না, তার আগে চলে যেতে চাই। অভাব। সারা জীবন অভাবেই কাটলো। যন্ত্রণা না পেলে লেখক হতাম না। হাসান আজিজুল হক। আমি বলেছিলাম তাকে আমাদের গল্প রাজ্যের রাজপুত্র। বাহ। হামিম কামরুল হক। আমার অনুজ, স্নেহভাজন, ভালো লেখক। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ও জাতবাস্তবতার কারিগর, এবং একটা জাতি কিভাবে ধ্বংস হয় সেটার বয়ানকার। ভালোবাসাহীনতায় একটা জাতি ধ্বংস হয়ে যায়। দূরত্ব। তোমার আমার সাথে যে দূরত্ব তা মানি না। ভাষা। মায়ের মতো। প্রেম। বেদনার না। বই। সবচেয়ে প্রিয় সঙ্গী। উপমা। তোমার উপমা দিতে পারবো না। বেদনা। প্রেম। আক্ষেপ। বিশ্ব পর্যটক হতে চেয়েছিলাম। ক্লাসিক। পূর্বশরীগণ। নেশা। বই পড়া। পিতৃত্ব। উপভোগ্য
এবং বেদনাদার। হৃদয়, হৃদয়ে ভর্তি প্রেম নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যৌনতা, দারুণ। দৃশ্যকল্প, দৃশ্যকল্প দিয়ে তো সবকিছু দেখি এবং লিখি। পরিবার, আশ্রয়, সাহিত্য পুরস্কার, এক ধরনের স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি, প্রেমিকা, যাকে চেয়েছি পাইনি, আহমদ মুস্তফা কামাল, এখনো চলমান, লিখতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ মুস্তফা কামালের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।